প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন্ত সাখাওয়াত, রাজনৈতিক বিশ্লেষক, কলামিস্ট। রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। গতকাল ছিল একটি ঐতিহাসিক দিন। খুনি হাসিনার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এটি মানুষের বহু কাঙ্ক্ষিত একটা ব্যাপার ছিল। ডক্টর সায়ন্ত, আপনি দীর্ঘদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়েছেন, লেখালেখি করেছেন, টকশো থেকে সাহস নিয়ে কথা বলেছেন। গণঅভ্যুত্থানের আগ মুহূর্তে আপনাকে গ্রেপ্তারও করা হয়েছে, আপনি কারাগারে ছিলেন। যদি সেই ফ্যাসিস্ট সরকার থেকে যেত তাহলে হয়তো ডক্টর সায়ন্ত এই টকশোতে নয়, হয়তো কাশিমপুর অথবা কেরানীগঞ্জ কারাগারে থাকতেন, এমনকি আয়নাঘরেও থাকতে পারতেন। এই ছিল পরিস্থিতি। এই যে গণহত্যাকারী খুনি হাসিনার বিচারের রায়, এটি হলো আমাদের দেশে নিঃসন্দেহে একটি বড় ঘটনা। যে পাপ করলে বাপেও ছাড়ে না, এরকম একটা কথা আছে না? আপনার অনুভূতিটা আমরা জানতে চাচ্ছি। হোক একদিন পরে, কিন্তু যেহেতু আপনার একটা সরাসরি ভিকটিম, কি বলবেন? শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট হিসেবে বাংলাদেশে যেটা আছে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে। আমি এটাকে মৃত্যুদণ্ড না বলে সর্বোচ্চ শাস্তি হিসেবে দেখছি, কারণ ব্যক্তিগতভাবে আমি মৃত্যুদণ্ডের আবার এক একটা রায়ের এক একটা হয়েছে না, ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু মৃত্যুদণ্ডেরই পক্ষে না, কিন্তু এটাকে আমি সর্বোচ্চ শাস্তি, যেহেতু এখানে মৃত্যুদণ্ড আছে সেই হিসেবে আমি সর্বোচ্চ শাস্তি হিসেবে দেখছি। দেখেন, এই শেখ হাসিনা তিনি দোষে গুণেই মানুষ। তার বাবা বাংলাদেশে একসময় অবিসংবাদিত নেতা ছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় তার নামটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির জন্য একটা সাংঘাতিক উদ্দীপনা ছিল। জেলে বন্দি থেকেও তার নামটাই একটা উদ্দীপনা হিসেবে কাজ করেছে। সেই লোকের মেয়ে যেভাবেই হোক বাংলাদেশের রাজনীতিতে উত্তরাধিকার সূত্রে এসছেন, আসার পরে আওয়ামী লীগ তাকে নেত্রী হিসেবে মেনে নিয়েছে, নেতৃত্বে এসছেন। দেশে বিভেদ থাকে, অনেক সময় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকে, প্রতিযোগিতা থাকে, কিন্তু শেখ হাসিনা প্রতিযোগিতা বিভেদকে মানে অনেক উপরে উঠে গিয়ে এমন এক প্রতিহিংসায় মেতে উঠলেন যে প্রতিপক্ষকে যে কোনো উপায়ে নির্মূল করতে হবে। কাউকে বিচারের নামে রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দিয়ে নির্মূল করতে হবে, কাউকে ক্রসফায়ারে দিয়ে মৃত্যু নিশ্চিত করে নির্মূল করতে হবে, কাউকে গুম করে বিশেষ বাহিনীর মাধ্যমে লাশটাও ফ্যামিলি পাবে না এইভাবে নিশ্চিহ্ন করে দিতে হবে, কাউকে হামলা মামলা নানান রকমভাবে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে হবে। এই প্রক্রিয়া হাতে নিয়ে দীর্ঘমেয়াদী ফ্যাসিবাদী কায়দায় ক্ষমতায় থাকার এক যে মানে অসম্ভব এক লিপ্সা তাকে পেয়ে বসলো। তার ফলে দীর্ঘদিন ধরে 16 বছর ধরে এরকম হত্যাকাণ্ডের হোতা কিন্তু হয়ে যাচ্ছিলেন। সর্বশেষ খুব সিম্পল একটা দাবি নিয়ে তার বিরুদ্ধে মানুষ, ছাত্ররা আন্দোলনে নামলো। একটা দাবি নিয়ে, একটা চাওয়া, ন্যায্য চাওয়া, যে চাকরিতে যেরকম অস্বাভাবিক কোটা সিস্টেম আছে, এই অস্বাভাবিক কোটা সিস্টেম তারা চায় না। তারা একদম শতভাগ কোটা নিয়ে উঠে যাওয়াটুকু কিন্তু চায় নাই, চেয়েছিল এটা সহনশীল পর্যায়ে এনে মেধার ভিত্তিতে মেজরিটি ছাত্র বা চাকরি প্রার্থী যেন চাকরি পায়। সেটাকে কেন্দ্র করে এমন এক অবস্থা তৈরি করলেন যে ছাত্রদের আন্দোলনটা এক পর্যায়ে পয়েন্ট অফ নো রিটার্নে ঠেলে দিলেন। তারপরে হুকুম দিয়ে ব্যাপকভাবে গণহারে খুন করতে লাগলেন। তার যে ভয়েস রেকর্ডগুলো আমরা শুনছি এবং সেগুলা ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম পর্যন্ত ফরেন্সিক টেস্ট করে কনফার্ম করেছে এটা তারই কণ্ঠ, এটা বানানো বলার কোনো সুযোগ নাই। এই যে 1400-র উপরে মানুষ মারল, এই 1400-র উপরে মানুষের মধ্যে নিরীহ, নির্দলীয়, সাধারণ মানুষ, ছাত্র, শিশু, শ্রমজীবী কেউ বাদ যায়নি। আর রাজনৈতিক নেতাকর্মীদের তো 16 বছর ধরেই মারছে। এখন এইরকম একজন খুনি, তার বিচার কার না প্রত্যাশিত থাকে বাংলাদেশে, যারা বিশেষ করে ভিকটিম এবং তার দ্বারা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত। ধরেন আমার সঙ্গে যে অবিচার করেছে সেটা হয়তো আমি তার সর্বোচ্চ পানিশমেন্ট আশা করি না আমার জন্য,
কিন্তু যে স্বজন গুম হয়েছে, যার স্বজন যে এখন অপেক্ষায় আছে, এই স্বজনের কথা ভেবে তার কথা একবার ভাবেন। ক্রস ফায়ারে বা কোনো উপায়ে যার স্বজনকে মেরে ফেলেছে তার কথা ভাবেন। যার স্বজনকে ফাঁসি দিয়েছে রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের মাধ্যমে তার কথা ভাবেন। সুতরাং আমি মৃত্যুদণ্ডের পক্ষে না, কিন্তু তারা সবাই মৃত্যুদণ্ডেও খুশি হবে এই ভেবে যে আমার বাবাকে উনি মৃত্যুদণ্ড দিয়েছে। কেউ খুশি হবে আমার ভাইকে উনি ধরে নিয়ে ওনার বাহিনী দিয়ে গুম করে ফেলেছে, হয়তো কোথাও মেরে ফেলেছে। বেঁচে থাকলে এই পট পরিবর্তনের পরে এতদিনে দেখা মিলতো। তার মানে এখনও গুম হওয়া যেই সব ব্যক্তিদের দেখা মেলেনি, নিশ্চিতভাবে আপনি ধরে নিতে পারেন তাদেরকে শেখ হাসিনা নির্দেশ দিয়ে মেরে ফেলেছে। তাহলে এই মৃত্যু তো বিচারহীনতার মধ্য দিয়ে যেতে পারে না। বাংলাদেশে প্রত্যেকটা মৃত্যুর, প্রত্যেকটা হত্যার, যে মৃত্যুটা হত্যাকাণ্ডের সামিল, তার বিচার হওয়া দরকার। এবং শেখ হাসিনার যেহেতু রেকর্ড আছে, তিনি হুকুম দিয়েছেন, তিনি প্ল্যান করেছেন, তার বিচার হওয়া দরকার। এই বিচারে শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে যারা অত্যন্ত বেশি একরোখা এবং একগুয়ে অযৌক্তিক সাপোর্টার, তারা ছাড়া সামগ্রিকভাবে শেখ হাসিনার বিরুদ্ধ পক্ষই না, শুধু সাধারণ দেশবাসীও খুশি হয়েছে। এবং এটা একটা এক্সাম্পল কি হিসেবে, শেখ হাসিনা যেই কাজ করেছেন অতীতেও কেউ যে এর আংশিকও করেনি এমন তো নয়। পরিণতি ভালো হয়নি। ভবিষ্যতে যে বাংলাদেশ আমরা চাই, সেই বাংলাদেশে তো শেখ হাসিনা বা অতীতে যা হয়েছে তার ধারে কাছে কিছু হোক, সেই বাংলাদেশ তো আমরা চাই না। কিন্তু গদিতে বসবার পরে অনেকেরই তো এই হুঁশটা থাকে না যে আমার যেটা করা উচিত নয়। আমি এক্সাম্পল হিসেবে সাম্প্রতিককালের পুলিশের দুইজন অফিসারকেও আমি খুব দুঃখের সঙ্গে বলি যে দুইজন কমিশনার যেভাবে গুলি করার নির্দেশ, মেশিন গান দিয়ে ব্রাশ ফায়ারের নির্দেশ দিচ্ছেন, আওয়ামী লীগ আমলের পুলিশের মুখে এগুলো আমরা শুনলে খুব আতঙ্ক বোধ করতাম এবং নিন্দা করতাম। এখনকার ওই রকম পুলিশও আমরা চাই না। ফলে আমাদের এই পরিবর্তনের আকাঙ্ক্ষাটা কিন্তু সেইভাবে বাস্তবায়িত হচ্ছে না। ফলে ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনা যারা আসবে বা রাজনীতি যারা করবে, হয়েছে যে আমরা সমালোচনা করতে পারছি, হ্যাঁ, পক্ষে বা বিপক্ষে যারাই থাকুক, বিরোধী দল বা সরকারে বা রাজনীতির মাঠে, তাদের কাছ থেকে যদি আমরা এই যেই আমাদের প্রত্যাশিত সহনশীলতা না পাই, তাহলে তাদেরও আজীবন তো আর গদিতে থাকবে না, আজীবন ক্ষমতা তাকে আগলে রাখবে না। তারও এই রকম বিচারের মুখোমুখি একদিন হতে পারে, এটা কিন্তু তাদের জন্য মেসেজ। ফলে বিচার দরকার। যারা ভুক্তভোগী, সেই ভুক্তভোগীদের সান্ত্বনা এবং ন্যায় বিচার পাবার স্বার্থে যিনি এই অন্যায় করেছেন তার বিচার হোক, সেই ন্যায় বিচারের স্বার্থে। আর ভবিষ্যতের জন্য একটা মেসেজ বা একটা নিদর্শন রাখার স্বার্থে, সেই বিবেচনায় আমি শেখ হাসিনার যে সর্বোচ্চ বিচার শাস্তি হয়েছে বিচারে, আমি আলহামদুলিল্লাহ বলছি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাক, সায়ন্ত স্বাগত বলছিলেন যে জবাবদিহিতার একটা প্রশ্ন সামনে আসলো। ভবিষ্যতে যারা শাসক হবেন, দেশ শাসন করবেন, তারাও এই জিনিসটা মনে রাখবেন। আপনার কি মনে হয়? সাকা চৌধুরী নাকি বলছিল যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা চলমান রেখো। এখন সে যেভাবে ভিডিওটা, হ্যাঁ, সে মানে বিষয়টা একটু ইন্টারাপ্ট করি। চলমান রেখো না শুধু না, জাজ সাহেবকে উদ্দেশ্য করে বলছিলেন, জজ সাহেব এই ট্রাইব্যুনাল চালু রাখবেন এবং একদিন এই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে। আমি বলছি যে সে যে চলমান রাখতে বলছে, ব্যথা থেকে হোক, তার চিন্তা চেতনা থেকে হোক, একটা ইনজাস্টিস যে সে করতে যাচ্ছে এবং দৃশ্যমান ছিল যে ইনজাস্টিসগুলো করবে, সেই ইনজাস্টিস থেকে তার ভিতরে কথাটা আসছে। কারণ কিছু মানুষ আছে যাদের একটা পর্যায়ে কি বলে আত্মশোধন হয়ে যায় অনেক লোকের। এখন যদি বলেন সাকা চৌধুরী সে কি অপরাধ করে নাই, সায়ন্ত ভাই অপরাধ করে নাই, রাজ্জাকি করে নাই, একটা ঘটনা করার পর জন্য আপনি অনুতপ্ত হয়ে যান, সেটা কিন্তু অনেকখানি এই অনুতপ্ত বা অনুশোচনা অনেকের দেখছি আমরা। তখন সেটা থেকে বলছে নিজে হয়তো একটা পরিশুদ্ধ মানুষে, যার জন্য আজকে ট্রাইব্যুনাল চলমান এবং সেই চলমান ট্রাইব্যুনালের ভিতরে তার বিচার হচ্ছে যে তাদেরকে মৃত্যুদণ্ড দিছে। এবং আমি জীবনে ইতিহাস সেও পড়ছে, আপনি পড়ছেন, আমি পড়ছি যে ইতিহাস রিপিট হয়,
কিন্তু আমাদের এই অল্প সময়ের যে বয়স, আমাদের খুব বেশি বয়স হয় এত তাড়াতাড়ি রিপিট হবে সেটা আমরা ভাবিনি। এই যে রিপিটিশনটা, আপনি যদি ট্র্যাজেডি দেখেন তার ফ্যামিলির, বঙ্গবন্ধু হত্যা, ঠিক আছে উনি একটা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, শত্রুতা থাকতেই পারে, কিন্তু তারপরে যখন সপরিবারে নিহত হইলেন, নিহত হওয়ার পর আমরা রাস্তায় কিন্তু কিছু দেখি নাই নামতে, কীটপতঙ্গ নামে নাই, নেমেছে, অনেকে বৃষ্টি বিতরণ করেছে, আমি সেই জায়গাটায় যাচ্ছি না, অনেক প্রতিবাদ সুলভ নামতে নাই। আবার আজকে যদি আপনি বঙ্গবন্ধুর সময়টার তুলনা করে নিয়ে আসেন, এখানে এরকম 1400 হত্যা, 20,000 30,000 আহত, তারপরে আয়নাঘর, যে আমরা 3টে লোক একসাথে আছি, দুজনে মিললে আমাকে আয়নাঘরে রেখে আপনি দুপুরে ভাত খাচ্ছেন, কি মানে ভয়ানক। মানে আপনি কল্পনা করেন তো, শুধু যে আমি সায়ন্ত ভাইরে আমরা দুজনে মিলে আয়নাঘরে রেখে এসে ভাত খাচ্ছি, আমি আমার ছেলে মেয়ের সাথে খেলাধুলা করছি, মানে কি পরিমাণ না নিজে মানসিক বিকারগ্রস্ত। তো গত 14-15 মাসে অনেকগুলো ভিডিও কল তার হয়েছে, সে কিন্তু কোথাও বলে নাই, এইটা কোথাও বলতে পারে নাই, আল্লাহ পাক তাকে দিয়ে বলায় নাই যে এই জেলখানায় আইজিপিরে আটক রাইখে আমার বিরুদ্ধে বয়ান তৈরি করাইয়া তারপরে আমাকে শাস্তি দিবে, এই কথাগুলো কিন্তু বলাইতে পারে নাই। কেন বলছি, এত কথা বলছে, অমুকের তালিকা করে রাখো, কে ঘর ভাঙছে তার তালিকা, কিন্তু এই কথাগুলো বলতে পারে নাই, এটা হয়তো আল্লাহ পাক তারাই বলায় নাই। এখন আপনি যদি ব্যক্তিগতভাবে, আমি মনে করি যে বাংলাদেশে এই যে বিচারটা হয়েছে, যে রায়টা হয়েছে, এই দুইজনের মৃত্যুদণ্ড দিছে আর একজনের 5 বছরের জেল দিছে, এর ভিতরে সবচেয়ে বিপদগ্রস্ত হলো যার 5 বছরের জেল দিছে, সেই ব্যাখ্যাটা আমি পরে দিচ্ছি, সবচেয়ে বিপদগ্রস্ত সে হবে। তো যাই হোক, এই যে দণ্ডটা দিছে সেটা অ্যাটলিস্ট নজির তৈরি হয়েছে। একজনে বলতেছিল একটু আগেই, সায়ন্ত ভাই ছিল, যে সে বাইরে থেকে মানে ভারতে আছে, সে তার সামনে যদি ভিডিও করে দেখানো যায় সে কীভাবে তার হুকুমে লোক মারা গেছে ইত্যাদি, তার আমি বললাম না, তার অনুশোচনা হবে না। অনুশোচনা হইলে আমি গত 17 মাসের যে ভিডিওগুলো দেখছি সেখানে নীরব থাকতো, চেঞ্জ হইতো, তার ভিতরে কোনো নীরবও থাকে নাই, নীরবও থাকে নাই। তো তারপরে আমি বলবো যারা সেন্সেবল আছে, আমার প্রশ্নটা ছিল একটু অন্যরকম, সেটা হলো যে ভবিষ্যতের শাসকরা কি, আমি সেটাই বলছি, তাদের জন্য একটা নজির। পরবর্তীকালে সায়ন্ত শাসন সায়ন্ত ভাই করুক, আপনি করেন, আমি করি, XYZ করুক, এই যে দেশ ছেড়ে পালায় যাইতে হয়, আমরা তর্কের খাতিরে যত কিছুই বলি না কেন, হাসিনা কিন্তু ইনফ্যাক্ট জেলখানায় আছে, কারণ সে কোথায় আছে, মানে কোনো রাজপ্রাসাদে আছে, নো, একটা ঘরে আছে, বসে রয়েছে। ঢাকায় থাকলে ওইভাবেই থাকতো, বরং ঢাকায় থাকলে তারা যদি কাস্টডিতে দিত, অনেক ভালো কাস্টডিতে দিত, তারে হয়তো দেখা যেত 1500-2000 স্কোয়ার ফিট একটা সুন্দর ফ্ল্যাট, ওয়েল ফার্নিশ থাকতো, কারণ অতীতে আমরা দেখছি। সুতরাং সেই হিসাবে ওই বাইরে থাকছে হয়তো ভয়ে, এখন আর আসবে না। একটা লিডারশিপের কোয়ালিটি প্রমাণ করলো যে দে আর নট লিডার, ওনারা যে লিডার না। মানে আমি যদি বাংলাদেশ 2টা নেত্রীর কাছে আসি এখন, বেগম খালেদা এবং হাসিনা, আমি বিএনপির রাজনীতি করি না, আমি আওয়ামী লীগ রাজনীতি করি না, সবাই, আমি একেবারে একাগ্র চিত্তে বলবো যে লিডারশিপ খালেদা জিয়া দেখাইছে, যে লিডার কাকে বলে। কখনো দেশ ছাড়তে চায় না, দেশ ছাড়েন নাই, জেল খাটছেন, জেলে পড়ে রইছেন। আবার যখন ভাগ্যের পরিহাস, উনি হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর হবেন না, তার বয়স টয়স মিলিয়ে বলতেছি, কিন্তু তখন যখন উনি এই সরকার আসার পর গেলেন বিদেশে চিকিৎসা, মনে হলো যে প্রাইম মিনিস্টার চিকিৎসার জন্য যাচ্ছে, এটা হয়তো আমার কাছে মনে হয় লাস্ট সান্ত্বনা তার পাওয়া উচিত ছিল, পাইছে। তো সেই দিক থেকে যদি আপনি বিবেচনায় নেন, সম্মানটা কোন জায়গায় এখন, সম্মানটা আমি মনে করি, হ্যাঁ আমি বাংলাদেশের অভিভাবক, আমি বলছি সে রাজনীতিতে হয়তো আর প্রধানমন্ত্রী হবেন না, কিন্তু রিগেইন করে ফেলছেন। এই যে তাকে যে সম্মানটা দেখাইয়া বিদেশে পাঠাইছে, যাওয়ার সময় মনে হয়েছে প্রধানমন্ত্রী যাচ্ছে, এই যে রিগেইন করার একটা সুযোগ তো আল্লাহ দিছে। এখন কিন্তু বাড়িতে পড়ে রয়েছে, ওই এমপি হবে না কি হবে এগুলো তারা এখন আর স্পর্শ করে না। বাট ইটস এ লেসন ফর আদার লিডার্স। কালকে উনি নেতৃত্ব দিবে বা আপনি দিবেন, আমি দিব, যে দেখো শেখ হাসিনা যত কথাই বলুক, তীর্থের কাকে মতো তাকায় তাকায় দেখে, যেই ইনুসকে সে জেলে ভরতে, আমি যে ইনুসের সাপোর্ট করি তা নয়, যেই ইনুসকে সে জেলে ভরতে চাইছে, যেই ইনুস 8তলায় ওঠা, এটা মানে কি পরিমাণ নির্মমতা থাকলে পরে আপনি বিদ্যুৎ বন্ধ করে দেন, 84-85 বছর বয়সের লোকের আপনি হাঁটায় তুলতেছেন, এত অমানবিক তো হয় না। সেই ইউনুস এখন তার বিচার করতেছে, মানে ইউনুস ক্ষমতায়। তো এটা সবচেয়ে বড় বেদনা আমার কাছে মনে হয়। হাসিনা মৃত্যুদণ্ডের জন্য বিচলিত না, তার কাছে খারাপ লাগতেছে ইউনুস তাকে জেল দিতেছে, এইটা আমার কাছে মনে হয়। তো আমি সিম্পলি বলবো, এইটা পরবর্তী রাজনীতি যারা করেন বাংলাদেশে, কারণ রাজনীতিবিদরাই দেশ চালাবে আলটিমেটলি, এবং ফাইনালি গিয়ে সমস্ত ধনভাণ্ডার টান্ডার সব তাদের কাছে যায়।
আমি মনে করি এখান থেকে তাদের লেসন নেওয়া উচিত এবং সেই এটা সতর্ক বার্তা বটে। ডেফিনেটলি সতর্ক বার্তা। 1 2 নম্বর, জেনারেশনও চেঞ্জ হয়ে গেছে, জি। আগের মতো জেনারেশন নাই, এবং সতর্ক থাকতে হবে। হ্যাঁ সতর্ক থাকতে হবে। আর আইজিপির কথা যেটা বললাম, ওনার রাষ্ট্রপতির কাছে মার্সি পিটিশন না কইরা রাষ্ট্রপতির কাছে পিটিশন দেওয়া দরকার যে আমার ভাই একটা যাবজ্জীবন কারাদণ্ড দেন। কেন বলছি, কারণ সহজভাবে যারা আওয়ামী লীগের কর্মী আছে তারা দেখবে যে ওই ব্যাটার বক্তব্যতে উনি রাজসাক্ষী হয়েছে এবং এদের মৃত্যুদণ্ড হয়েছে, সুতরাং তার জন্য জেলখানার বাইরে নিরাপদ না। না তাহলে তো এটার সাথে একমত হতে পারছেন না, অনেকে নিরাপদ না। না আমি বলি যারা রায় দিল তারা নিরাপদ শুনেন না, নেই এখন দেশে। না আমি ওইটা বলতেছি না, আমি কথাটা বোঝার চেষ্টা করেন যে উনি যদি 17 কত জানি 5 বছর জেল দিছে, 17 মাস খাইতে ফেলাইছে, আর আছে 28 মাস, 9 মাসের বছর সেই হিসাবে, এবং এটা খুব তুচ্ছ পানিশমেন্ট হয়েছে। আমি বলতে চাচ্ছি যে এখানে তার গলা বাঁচাইয়া তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল, তাইলে এটা একটা ন্যায় বিচার হইতো বলে আমার কাছে মনে হয়। আপনি এই ব্যাপারে কিছু বলবেন? না আসলে যে মানে যেটা হলো এটার মাধ্যমে আবার আওয়ামী লীগের ওই দুষ্ট কর্মীরা উৎসাহিত হতে পারে ওনাকে ভয় দেখানোর জন্য বা অনিষ্ট করবার জন্য, আবার উনি ওনার ফ্যামিলিও এতে আতঙ্ক বোধ করতে পারেন। আসলে এইখানে যারা এই মামলায় প্রসিকিউটর যারা ছিলেন, জাজ যারা এর সঙ্গে কোনো না কোনোভাবে তদন্ত কাজে যুক্ত ছিলেন যারা, প্রত্যেকেই তো এর থেকে অনেক বেশি ভূমিকা রেখেছেন এতে। সুতরাং ওই এতে ভয় পাবার কারণ নাই, কারণ রাষ্ট্রের দায়িত্ব তাকে এখন সিকিউরিটি দেওয়া। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হানিফ রাজ্জাকী, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আবু হানিফ রাজ্জাকী, এই সরকার ক্ষমতা এসেই যে কথাটা বলেছিল, বিশেষ করে প্রফেসর মোহাম্মদ ইউনূস বারবার যে কথাটা বলছেন, সেটা হলো এই সরকার কাজ 3টি। এটা হলো সংস্কার, আরেকটি হলো বিচার, আরেকটি হলো নির্বাচন। আমরা দেখলাম সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে, সামনে গণভোট। আরেকটা হলো বিচার প্রক্রিয়া, এবং সেটাও কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা দেখলাম যেটা বাস্তবায়ন হয়েছে, এবং সামনে আরও হবে। এখন সামনে হলো নির্বাচন, এবং রাজনৈতিক দলগুলো আসলে চূড়ান্তভাবে এখন নির্বাচনমুখী, এবং নেতাদের এখন ঢাকাতে পাওয়াই কঠিন, সবাই যার যার এলাকায় চলে যাচ্ছে। রাজনীতিতে আপনি যেটা বলছিলেন যে আপনার বক্তব্য বলছিলেন যে একটু বদলে গেছে বাংলাদেশটা, তরুণরা রয়েছে ইত্যাদি বলছিলেন, আপনি সঠিকই বলেছেন। এই কারণে এবার অনেকে বলার চেষ্টা করছেন বা বলছেন যে এবার যদি ভোটাররা ঠিকঠাক মতো ভোট দিতে পারে তাহলে রাজনীতির পাটাতনের অনেক কিছু উল্টে যেতে পারে, বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রটা বদলে যেতে পারে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন? না সেটা তো বটেই। আপনি যদি জুলাইরে চিন্তা করেন, জুলাইয়ের আগ পর্যন্ত যে শেখ হাসিনা যেভাবে রোল করে চলে আসতেছিল, আপনি ধরেন বিডিআর হত্যা করে হজম করা, তারপরে আয়নাঘর, মেজর সিনারের বুকের তাজা গুলি দিয়ে মারা, শাপলা চত্বর, এই সব কিছু যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে শেখ হাসিনা জুলাই মাসে চলে যাবে, এটা হয়তো আমরা বলছি অনেকেই যেতে হবে বা কিছু, কিন্তু একেবারে নিশ্চিত আমরা ছিলাম না। যাওয়ার পরে মনে হয়েছে যে হ্যাঁ উনি এরকম পরিণতি হবে, সেটা কিন্তু ভাবিনি, সেটা আমরা ভাবি নাই। এবং শেখ হাসিনা যে দাম্ভিকতার সাথে ছিল, এবং টোটাল রাষ্ট্রীয় অর্গান বলতে যা বোঝায় সমস্ত অর্গানগুলো তার পক্ষে ছিল। তারপরে আপনার রাজনীতিবিদরাও, আমি কোনো পার্টিকুলার কোনো রাজনীতির আমি নাম বলছি না, কিন্তু বাট রাজনীতিবিদদেরকেও সে কোথাও কোথাও তো কাউকে কাউকে ম্যানেজ করে এই টাইমটা পার করছে, এভাবে হয় না। তারপরেও তাকে চলে যেতে হয়েছে। এটার মানে হচ্ছে এই জেনারেশনের যে পরিবর্তন, যে মানসিক পরিবর্তন, এবং এই ফলাফল মানে কোনেন এনসিপি বলেন বা যে সমস্ত ছাত্র, এরা তো ছাত্রই এনসিপি হয়েছে, তখন যে ছাত্ররা যে সমস্ত টেক্সট লিখত, সেই টেক্সট খুব
ইন্টেলেকচুয়াল অর্থ বহন করত। তো সেটা থেকে দেখে মনে হয়েছে যে পরিবর্তনের রাজনীতিতে সবাই বিশ্বাসী, তরুণরা সামনে আসতে চায়। যদিও আমরা পুরনো রাজনৈতিক দলগুলার যদি নমিনেশন আমরা চিন্তা করি, সেক্ষেত্রে হয়তো সেইভাবে তারা পারে নাই। না পারার পিছনেও কারণ আছে, কারণ বড় দলগুলোর হয়তো 4-5 নমিনেশন পাওয়ার মতো যোগ্য আছে, সেখানে তরুণ যদি বলি 45-50 বছর বয়সের তারও 2-3 জন আছে, সেক্ষেত্রে ওই দলের জন্য ডিফিকাল্টিজও আছে। তাই হয়তো তারা পিছনের সিনিয়রদেরকেই দিছে, যাতে সেটা হয়তো তাদের ইন্টারনাল ম্যানেজমেন্ট, সেটা নিয়ে আমার বিষয় না। কিন্তু বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে বোধহয় আগের জায়গায় যাবে না। আর আগের জায়গায় বলতে কালকে যদি বিএনপি ক্ষমতা আসুক বা জামাত ক্ষমতা আসুক বা এনসিপি ক্ষমতা আসুক, যেই আসুক, আমার কাছে মনে হয় না তারা সেই একই স্টাইলে, এই যে হাসিনা তো ভালো, শেখ হাসিনার 1/5 স্টাইলেও চলতে পারবে বলে আমার কাছে এখন বিশ্বাস হয় না। কারণ আমাদের ঘরে, সবার ঘরে অনেক বাচ্চা আছে জুলাই মাসে নামতে পারে নাই, কিন্তু বাপরে বলছে আব্বু আমি যাব, বাবা বলছে তুমি ছোট যায় না। এই যে আব্বু আমি যাব, এইটাই এনাফ বিদ্রোহের জন্য, এটাই এনাফ। তো সেক্ষেত্রে এখন যে পলিটিক্যাল সিনের যে মাঠে যে কাজগুলো হচ্ছে আমরা দেখছি বিএনপির তারেক জিয়াও বলছেন, তারেক রহমান সাহেব বলছেন এবারে নির্বাচনটা খুব সহজ হবে না। তারপরে আমার কাছে মনে হয় যারা মাঠে এখন কাজকর্ম করতেছে তারাও বোধহয় চিন্তা করে খুব সহজ হবে না। বিষয়টা হচ্ছে একটাই, যদি কেউ আগের মতো নির্বাচন চিন্তা করে থাকে, শেখ হাসিনার নির্বাচন আমি তুমি দামি, আরো পুরনো দিকে যদি যাই, আমরা টু সাম এক্সটেন্ট হয়তো 3টা নির্বাচনের প্রেক্ষিত আমরা করতে পারি, 91, 96 আর 2001। এছাড়া বাংলাদেশে কোনো নির্বাচনে বাহুবল প্রদর্শন হয় নাই এমন কোনো নির্বাচন নাই, কম আর বেশি। এখন ইউনূস সাহেব যে কথাটা বলছিল যে সংস্কার, বিচার এবং ফাইনালি বলছিল এই দুইটা দৃশ্যমান একটা পর্যায়ে যাইতে হবে। তো সেক্ষেত্রে সংস্কারটাও হোক কি না হোক ফাইনালি, কারণ এই সংস্কারের সাথে জুলাই সনদের সাথে গণভোটের একটা সম্পর্ক আছে। এখন নির্বাচন এবং গণভোট একই দিনে হইতেছে। এখন নির্বাচন হওয়ার পর সংসদ হয়ে যাবে, তারপরে গণভোটটা কতটা ইফেক্টিভ হবে আমি জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে ওই যে একটা দৃশ্যমান বিচার হইল, একটা দৃশ্যমান সংস্কার প্লাস দৃশ্যমান গণভোটের দিকে যাচ্ছি। সুতরাং যদি সত্যি সত্যি নির্বাচনের দিকে যাইতে পারে, আর সেটা যদি মনে করেন একদম সত্যি নিখুঁতভাবে মানে প্রোটেকশনের মাধ্যমে ভোট দিয়ে তাহলে কিন্তু একটু কঠিনই আছে, চিন্তা ভাবনা করতে হবে। ইট ইজ নট সো ইজি যে আর এই কারচুপি করার মানসিকতাটা পরিহার করে যাওয়াটা উচিত বলে আমি মনে করি। ডক্টর সায়ন্ত, আপনি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠ, বিএনপির লোকদের সঙ্গে আপনার ঘনিষ্ঠতা রয়েছে, এর মানে অন্য দলের সঙ্গে নেই তা নয়। হ্যাঁ, যেহেতু আপনি মূলত রাজনীতির বিচরণ এবং আপনি ব্যক্তিগতভাবে সবার সাথে মিশতে পছন্দ করেন, আমি জানি যেটা, আমি জানি বিএনপির দলটির নেতাদের সঙ্গে আপনার কথাবার্তা হয়। মাঠের পরিস্থিতি যে কিছুটা পাল্টেছে এটা সত্য। কীরকম পাল্টেছে তা নয়, আমরা যদি এইভাবে বলি আগের মতো পরিস্থিতি নেই, কার পক্ষে গেল বিপক্ষে গেলো সেটা না উজ্জ্বল রাখলাম, তো আগের মতো পরিস্থিতিটা নেই। মানুষ কিন্তু যদি মানুষ জানতে চাইবে যে আমি মিস্টার এক্সকে কেন ভোট দিব, বিএনপির এই প্রশ্নের জবাবটা কি হতে পারে? এটা শুধু বিএনপির প্রশ্নের জবাব না, তো সামগ্রিকভাবে প্রত্যেকেই যারা প্রার্থী হবে সেই প্রার্থীকে, বাংলাদেশে এবার কিন্তু তরুণ ভোটারের সংখ্যা বেশি, ফলে 4 কোটি ভোটার 40%। হ্যাঁ, এবং যারা আসলে তরুণ না, যারা ভোট দিতে পারে না, এবং এই তরুণরা তাদের মধ্যে মেজরিটি অংশ গত 3টা নির্বাচনে ভোট দিতে পারেনি। কেউ 3বারের জন্য দিতে পারেনি, কেউ 2বারের জন্য দিতে পারেনি, কেউ 1বারের জন্য দিতে পারেনি। মানে যারাই গত 3টা ভোটারের নির্বাচনে যখনই প্রথমবার ভোটার হয়েছে, যারা 14তে প্রথম ভোটার হয়েছে, 14 পারেনি, 18 পারেনি, 24 পারেনি, পর্যায়ক্রমে এরকম তারা ভোট দেওয়া থেকে বঞ্চিত ছিল। তারা তাদের জীবনের প্রথম ভোটটা দিবে। জীবনের প্রথম ভোটটা কিন্তু প্রত্যেকের কাছে খুব স্পর্শকাতর এবং একটা স্বপ্নের ব্যাপার যে আমি নিখুঁতভাবে যাচাই বাছাই করে একজনকে ভোট দিবে। সেই ক্ষেত্রে তারা প্রত্যেক নেতাকেই তাদের যাচাই বাছাইয়ের আওতায় আনবে যে একে আমি কেন ভোট দিব। প্রথমে হলো ব্যক্তিকে যাচাই বাছাই করবে, সে লোকালি যেখানে ভোটটা দিবে যে এই ব্যক্তিকে আমার ভোটটা দেওয়া উচিত হবে কিনা, আমি যেরকম নেতা চাই তার মধ্যে যে কয়জন প্রার্থী তার মধ্যে কে কম্পারেটিভলি বেটার। একদম আদর্শ পাওয়া খুব কঠিন হবে হয়তো, কিন্তু তুলনামূলক বিচারে কে বেটার বিচার হবে যে কে বেটার, প্রথম ভোটটা আমি কাকে দিতে পারি।
দ্বিতীয় বিবেচনায় আনবে সে দল এবং দলের আইডিওলজি, দলের অবস্থান, যে এই দলকে আমার আদর্শ বা আইডিওলজির সঙ্গে কতটুকু মিলে, দলগতভাবে এরা আমার চাওয়া কতটুকু পূরণ করবে সরকার আসলে। তৃতীয় বিচার বিশ্লেষণ করবে অতীত ভূমিকা, যে অতীতে এদের ভূমিকাটা কি ছিল, এখন কি শুধু নির্বাচন আসাতেই তারা আমাদের কাছে এতটা শান্তশিষ্ট হয়ে গেল, এত প্রতিশ্রুতিশীল হয়ে গেল, অতীতে কি ছিল, এই সব কিছু বিবেচনা করেই এই প্রথম ভোটাররা ভোট দিবে। আর যারা এটা বলছি আমি, যারা সরাসরি কোনো দলের কর্মী না, যে সরাসরি কর্মী কোনো দলের বা কোনো আইডিওলজিতে বিশ্বাস করে তার সঙ্গে ইনভলভ, তাদের ব্যাপারে আলাদা, সে খারাপ হলো তারটাই ভালো, এইভাবে এটা চলে আসছে আর কি। সেই বিবেচনায় এই নির্বাচনটা কঠিন হবে, কারণ হলো ওই যে 3টা নির্বাচনে ভোট দিতে না পারা এইরকম প্রথম ভোটারের সংখ্যা অনেক বড়। একটা কথা বলা হচ্ছে, আগে নির্বাচনে দুটো বিষয় ফ্যাক্টর ছিল বড় ধরনের, মার্কা এবং দল। কেউ কেউ বলছেন এবার অন্যতম বড় ফ্যাক্টরের দাঁড়াবে প্রার্থী, কি বলবেন? না, ওই যে আমি ব্যাখ্যা করলাম 3টাই ফ্যাক্টর হবে। সে ব্যক্তিকে চিন্তা করলো, কিন্তু এই ব্যক্তিকে স্থানীয়ভাবে আমার ভালো লাগে, কিন্তু দল হিসেবে এই দলের যে আচরণ, যে আইডিওলজি, যেই পরিস্থিতি, এটা আমার মনে হচ্ছে এই দল ক্ষমতা আসলে রাষ্ট্রের জন্য, আমার জন্য ভালো হবে না, তাহলে তাদেরকে দিবে না। সুতরাং দল যে একেবারে বিবেচনার বাইরে থাকবে এমন নয়, কিন্তু প্রথম বিবেচনায় আসবে ব্যক্তি, প্রার্থী, কারণ সে লোকালি যাকে ডিল করবে, যাকে ডিল করবে। অতীত ছিল না, অতীত ছিল, কারণ হচ্ছে যে প্রত্যক্ষভাবে যাকে চিনে যে প্রার্থী হয়। কারণ আমি সমস্যায় পড়লে, বাংলাদেশে তো মেম্বার অফ পার্লামেন্ট মানে শুধু আইন প্রণেতা যেই কনসেপ্ট সেটা না, প্র্যাকটিক্যালি বাংলাদেশে এমপি মানে হইল ওই ওয়ার্ডের মেম্বারের মতো, চেম্বারের মতো, উপজেলা চেয়ারম্যানের মতো, সবই তাকে করতে হয়। সুতরাং আমার এইখানে এই হঠাৎ করে বর্ষাকালে আমার এই বেড়িবাঁধটা ভেঙে গেছে, এই জন্য আমার তো এমপির কাছে যেতে হয়। সুতরাং প্রত্যেকে লোকালি চিন্তা করবে যে আমি যাকে নির্বাচিত করছি, আমি এর কাছে যেতে পারবো নাকি, অ্যাক্সেস পাবো কিনা, সে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবে কিনা, আমার যে আবেদনটা সেটা গুরুত্বের সঙ্গে নিবে কিনা, নাকি নির্বাচন গেলেই দূর দূর করে তাড়িয়ে দিবে। সুতরাং ব্যক্তিটা প্রথম, তারপর দল, তারপর দলের আদর্শ, এবং তারপর এই দলের অতীত। আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হলো যে আমরা দেখলাম যে এটা কিন্তু বিএনপি এবং জামাত দু দলের মধ্যে রয়েছে, সেটি হলো আপোষকামিতা, ভোটের জন্য আপোষকামিতা। আমরা যে সমস্ত বক্তব্য শুনছি, সেটা বিএনপির বড় লিডার হোক, ছোট লিডার হোক, জামাতের বড় লিডার হোক, ছোট লিডার হোক, আমরা দেখছি আপোষকামিতা, ভোটের জন্য যে আপোষকামিতা, এখানে নীতি ফেসিস্টের প্রসঙ্গ আসা, সেগুলো বিলুপ্ত হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। আমি এটা খুবই দুঃখের সঙ্গে আপনাকে বলি, আমি রিসেন্টলি আমার এলাকায় গিয়েছিলাম, তো আমার বাবা মার নামে একটু দোয়া পড়াতে গিয়েছি। আমি খেয়াল করলাম, এবং আরও 2-1 জায়গায় আমি দেখেছি, এবং অন্যদের সঙ্গে পরে মিলিয়েছি জিজ্ঞেস করতে, জামায়াতের নেতারা মসজিদ থেকে বের হয়ে তারা বিএনপির নেতা বা অনুসারীদের সঙ্গে গল্প করেন না, তারা গল্পে বেশি সময় দেন আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে, সম্ভবত একটু নৈকট্য অনুভব করাতে চান, এবং বলেন যে আপনাদের নামে যেসব মামলা হয়েছে এগুলো কিন্তু আমরা দেইনি, বিএনপি দিয়েছে, বিএনপি ক্ষমতা আসলে এই মামলায় আপনাদের দৌড়ের উপরে রাখবে। এইটা হলো তৃণমূলের চিত্র যেটা পেলাম। মধ্যম লেভেলে, সব লেভেলে স্থানীয়ভাবে করে, সেটারও একটা মাত্রা আছে, যে যিনি ওইখানে ইলেকশন করবেন বা যেই দল, তারা লোকালি এটা করছে, এটা একটা। কিন্তু কেন্দ্রীয় লেভেলের বড় নেতাদের, সেটা বিএনপি নেতাদেরও কারো কারো বক্তব্য এরকম আসছে, যেমন বিএনপি মহাসচিবের একটা বক্তব্য নিয়ে আসছে, কিন্তু সেটা ব্যাখ্যা মানে তার শুরুর বক্তব্যটা শুনলে বোঝা যায় যে আওয়ামী লীগ যেভাবে মামলা দিয়েছিল সেইভাবে তা আমরা মামলা দিতে চাই না, এবং যদি নিরপরাধ কেউ মামলায় অভিযুক্ত হয়ে থাকে তাকে আমরা দরকার নেই। এখন কথা হলো কি, এই কথাটা নিয়ে না বললে ভালো না। ডক্টর সায়ন্ত, এরকম আছে বিএনপি লিডাররা বক্তব্য রাখছে যে আপনাদেরকে আমরা নিরাপত্তার চাদরে ডেকে রাখবো। হ্যাঁ, সেটা আমি বলছি। এখানে বিএনপি জামাত কারোর পক্ষে বলার সুযোগ নেই, না পক্ষ বিপক্ষ না, আমি শেষ করি কথাটা। সেই হিসেবে এই যে বিএনপির নেতা বা উচ্চ পর্যায় থেকে টপ লেভেলের যে লিডার, তাদের কথার ইনফ্লুয়েন্স বেশি, যেহেতু তাদের কথাটা অনেকে ফলো করে, সেই বিবেচনায় খুব সতর্কতার সঙ্গে কথা বলতে হয়।
পাশাপাশি আমি উল্টা দিকের আর একটা এক্সাম্পল আপনি দেই। সাম্প্রতিককালে আমি একটা ভিডিওতে দেখলাম জামায়াতের নায়েবে আমির তিনি বলছেন, কর্মীদের উদ্দেশ্যে বলছেন যে এখানে তো আগে ওই রেলমন্ত্রী মুজিব সাহেব তার বিপরীতে ছিলেন, যে মুজিব ভাই তো এখানে ছিলেন, তখন তো আপনাদের মতে আমি 2 নম্বরে ছিলাম, এখন তো আমার আশা মুজিব ভাই নাই, তো আপনারা তো এখন 2 নাম্বার হিসেবে আমার পক্ষে রায় দিবেন নাকি, আর মুজিব ভাই আসলে তখন কথা টথা কয়া নিয়েন। এই যে আওয়ামী লীগের কর্মীদের বলা যে আপনার আগে আওয়ামী লীগের চেয়ে ওনাকে নির্বাচিত করতেন, এখন তো উনি নাই, এখন আমাকে দেন, উনি আসলে আবার কথা টথা কয়া নিয়েন, এই পালসটা যখন টপ লেভেলের লিডারশিপ যখন বলে, তখন তার ফলোয়ার ওই দলের অন্য যারা প্রার্থী বা অন্য নেতা তারা মনে করে এটাই আমাদের পলিসি। সেই বিবেচনায় বড় দল হিসেবে বিএনপি এবং জামায়াত ইসলাম তারা অনেক কিছু ব্যক্তিগত লোকাল ইকুয়েশন অনেক কিছু করবে, এটা আমরা জানি, কিন্তু অন্তত টপ লেভেলের এই লিডারদের মুখ থেকে এইরকম কথা আসলে মানুষ যারা আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত, আওয়ামী লীগ দ্বারা নিপীড়িত, গুম খুনের শিকার, যারা হত্যাকাণ্ডের শিকার, যারা বাড়িঘর হারিয়েছে, ব্যবসা হারিয়েছে, তারা কষ্ট পায় যে আজকে আমার দাম আপনার কাছে নাই, আমাকে আপনি এইভাবে একটু পিঠে হাত বুলিয়ে কথা বলতে পারেন না, আপনার ভোট দরকার ওই পতিত ফ্যাসিবাদের সমর্থকদের, ভোট তো দরকার, তারা তো ভোট কাউকে না কাউকে দিবে, আপনি সেটা কৌশলগতভাবে অন্য কৌশলে কাছে টানেন, সেটা রাজনীতির আলাদা একটা কৌশল আছে, কিন্তু এইভাবে ওপেনলি বলে আপনি আপনার ফলোয়ার বা যারা নিপীড়িত ক্ষতিগ্রস্ত ভিকটিম যারা, তাদের মনে কষ্ট দেওয়ার অধিকার এই লেভেলের নেতাদের বিএনপি জামায়াত ইসলাম কোনো দলের কারো থাকা উচিত না। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবুয়ানে রাজ্জাকি, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর সায়ন্ত সাখাওয়াত। আমরা লক্ষ্য করলাম যে গণভোট নিয়ে এক ধরনের আলোচনা হয়েছে, দুটো বিষয় আসছে সামনে। একটা হলো গণভোটের পক্ষে বিপক্ষে কে দাঁড়াবে কে দাঁড়াবে না। আপনার কাছে আমার প্রশ্ন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজমান এবং সাধারণ মানুষ বিশেষ করে তরুণ সমাজের যে আকাঙ্ক্ষা, সেখানে গণভোটের বিপক্ষে অর্থাৎ নার পক্ষে কি যাওয়া সম্ভব? যে দলটা ক্ষমতায় ছিল 16 বছর টানা, ওরাই কিন্তু ওদের থাকাকালীন সময় 3 বার ভোট মিস করছে। যারা নতুন ভোটার হয়েছে 3 বার মিস করলো, তো আপনি ধরতে পারেন 14, 18 এবং 24। একই সময়ে আর কোনো রাজনৈতিক দল মাঠে ছিল না, অর্থাৎ বিএনপি তো 17 বছরই দাবরানের উপরে, জামাতেও পলাতক, মানে ফলে ওই জেনারেশনটা শুধু আওয়ামী লীগের চেহারাটা দেখছে, কি ভয়ানক তাদের চেহারা, সুতরাং নেগেটিভ। বাট অন্য কাউকে দেখেনি, অন্য কাউকে দেখছে কিন্তু 17 মাস তাদের মাঠে কর্মকাণ্ড বক্তব্য, তারা এই 17 মাস আপনি ওদেরকে অতীত বুঝাইতে পারবেন না, ওরা এই 17 মাস হাতে কলমে দেখবে। তার ভিতরে যারা, যেটা সে বলছে আমি একমত, যে দলের যারা আছে দলের ভোট তো চাইলে ধরে নেবেন আপনি দলে, কিন্তু দলের বাইরে কিন্তু একটা বড় অংশ, ওইটা বড় অংশ, সেই বড় অংশ কিন্তু পরীক্ষিত দল হিসেবে আওয়ামী লীগরে দেখছে তার ব্যবহার, আর এই 17 মাসে কিন্তু মাঠে যারা আছে তাদেরকে দেখছে, সুতরাং বিবেচনাটা খুব কঠিন হবে। এবং এর সাথে আপনার এই গণভোট রিলেটেড হয়ে যায়। কেন রিলেটেড হয়ে যায়? যে আপনি কোনো কারণ নাই, যদি ধরেন আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি, এটা নিয়ে আমরা অনেক আগে আলোচনা করছি, সংবিধানের বাইরে এইসব আলোচনা আমরা এখন যাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা কিন্তু আলটিমেটলি একটা নির্বাচনে যাচ্ছি, এবং কি বলতে যাচ্ছি যে নির্বাচনে করতে গিয়ে সংসদে গিয়ে আমরা বলবো আমরা সব রেটিফাই করে ফেলবো, যে যা করবো। তার মানে কি, আপনি গোজামিল দিয়ে যাই, আমরা যেভাবেই যাই সংসদে গেলে সব সম্ভব, যদি সংসদ অ্যাপ্রুভাল দিয়ে দেয়।
আমি সেটা মেনে নিলাম তর্কের খাতিরে। এখন আসেন, আজকে জুলাইয়ের যে সিনারিও, এই জুলাইয়ের চেতনার বয়স কিন্তু মাত্র 17 মাস, মাত্র 17 মাস। আর আমাদের স্বাধীনতার 71 সালের স্বাধীনতার চেতনা ধারণ করছি 53 বছর যাবৎ, এবং এখনও করতেছি, ভালো কথা। আর এটা কিন্তু 17 মাস, মানে 53 মাসও হয় নাই। এর ভিতরে অনেক কিছু মানুষ, এখন যদি কেউ বলে গণভোটে না ভোট দিবেন, ন্যাচারালি এটা অ্যাট এ গ্ল্যান্স মনে হয় যে জুলাই চেতনা বিরোধী। এইটা যদি কেউ বলে তাদের জন্য ক্ষতিকর হবে, কোনো সন্দেহ নাই, 1 নম্বর। 2 নম্বর, আমরা যেহেতু সংসদে যাইয়া সব কিছু মাইনে রেটিফাই করে নিতে পারবো, তা আমার কাছে একটা সাংঘাতিক প্রশ্ন, জুলাই আন্দোলনে আমরা সবাই ছিলাম, সবাই আমরা এটাকে সমর্থন করলাম, সেই আইনি স্বীকৃতিটা গড়িমসিটা কেন? এটা কিন্তু আমার একটা প্রশ্ন। এবং আমরা এখন এই আলোচনাও করতেছি যে গণভোট হওয়ার পরে এই যে রাষ্ট্রপতি একটা আদেশ দিচ্ছে, যেটার ভিত্তিতে এই গণভোট হতে যাচ্ছে একই দিনে, নির্বাচনের দিনে। এটা নিয়েও আমরা কথা বলি, কি বলি যে রাষ্ট্রপতি আদেশ দিলেই সেটা কিন্তু আইনি ভিত্তি পাবে না। তার মানে এটাও কিন্তু আমি সেই জুলাই সনদের বিরুদ্ধেই বলতেছি। মানে কথাটা আমার বলার প্রয়োজন নাই। আমরা ওই যেমন সে কিছু কথা বললো যে অনেক সিনিয়র নেতার অনেক কথা বলে যেটা না বললেও চলে, একইভাবে এটা না বললে চলে। আমরা সংসদ পাশ হওয়ার পর এই গণভোট কি হইল কি হইল না, আমলে নিব কি নিব না, তখনকার ব্যাপার। কিন্তু এখনও আমরা যে একই দিনে জুলাই সংসদ নির্বাচন এবং গণভোট হচ্ছে, তাও যদি আমরা আলোচনা করি যে রাষ্ট্রপতির আদেশ দিলেই পারেন, ওটি দিতে পারেন না, গণভোট সংবিধানে নাই, এটাও দামি লোকের আলাপ করতেছে, তাতে কি হয়? মনে হয় যে একটা কর্নার, একটা পোর্শন, বিশেষ ইন্টারেস্টের কারণে গণভোট বিরোধী। এই যে গণভোট বিরোধী মানি এই মুহূর্তে জুলাই চেতনা বিরোধী, ফলাফল যাই হোক। সুতরাং এটাও একটা দারুণ মাপকাঠি হতে পারে এবারের নির্বাচনে, এটা আমার কাছে মনে হয়। এবং গণভোটটা যে আদৌ এফেক্টিভ কিছু হবে না একই দিনে নির্বাচনে হওয়ায়, সেটাও বোঝা যায়। দেখা যাক এখন মাঠে কি হয়। ডক্টর সায়ন্ত শাখাওয়াত, অ্যাডভোকেট আবু হানা রাজ্জাকি বলছেন যে গণভোটের বিপক্ষে কেউ কেউ অবস্থান নিয়েছে, রাজনৈতিক দলগুলো না, কোনো গোষ্ঠী। আমরা কিন্তু লক্ষ্য করেছিলাম যে প্রথম আমরা দেখলাম যে গণভোটের প্রয়োজনীয়তা নেই, কোনো মহল এটা বলার চেষ্টা করলো, কোনো মিডিয়া এর পক্ষে নেমে পড়লো, কিছু চিহ্নিত ব্যক্তিদের দ্বারা কলাম লেখালো। আচ্ছা ঠিক আছে, সেটা সবাই মেনে নিল রাজনৈতিক দলগুলো যে গণভোট করবে। তখন তারা আবার সরে আসলো। এখন হা ভোট না না ভোট এটা নিয়ে তারা একটা বিতর্ক তোলানোর চেষ্টা করছে যে না ভোট বিজয়ী হলে কি হবে, এরকম একটা প্রশ্ন করেছে। আমি গতকালকে একটা মিডিয়াতে দেখলাম এই ধরনের প্রশ্ন সামনে আনার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখলাম যে জামাতে ইসলামীর নেতৃত্বে যে 8টি দল রয়েছে, সেখানে হা ভোটের পক্ষে তারা প্রচার চালাবে বলে ঘোষণা দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে, এবং এবারে তারা মানুষকে উদ্বুদ্ধ করবে। কারা? যে জামাত ইসলামী এবং তার সঙ্গে যারা 8 দল আছে, জামাত ইসলাম সহ 8 দল। এনসিপিও তারা হা ভোটের পক্ষে প্রচার চালাচ্ছে। তারা যে সেই পুরনো একটা ভিডিও করেছিল, সেটা এখনো তারা চালিয়ে যাচ্ছে। বিএনপি না ভোটের না নিয়ে একটা ভিডিও করেছিল, এবং সেটা এখন স্টপ। বিএনপি নতুন করে তৎপরতা চালাচ্ছে না। কিন্তু জয়নাল আবদিন ফারুক বলেন না ভোটের পক্ষে একটা কথা বলেছেন, কিন্তু সেটা দায়িত্বশীল পর্যায় থেকে আসেনি, উনি স্থানীয় পর্যায়ে বলেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যখন পরিস্থিতি, বিএনপি আসলে কি করবে বা কি করতে পারে? বিএনপি নাম বানিয়েছিল অনেকগুলা বিষয় নিয়ে, যে নভেম্বরে হানা ভোট চেয়েছিল বা গণভোট চেয়েছিল, তাকে না বলুন। পিআর নির্বাচনে নিম্নকক্ষ এবং উচ্চ পিআরকে না বলুন। এইরকম সামগ্রিকভাবে কয়েকটা বিষয়কে নিয়ে তারা না বলেছে, কিন্তু তারা গণভোটকে নিয়ে না বলেনি। কিন্তু বিভ্রান্তটা হয়েছিল কোন জায়গায় আসলে এটা স্পষ্ট করেনি, কিন্তু এটা পরবর্তী সময় মানুষকে স্পষ্ট হয়েছে যারা নাটা তারা কোন কারণে না করেছে। হ্যাঁ, যে না যারা শুনেছে, ভিডিওটা দেখেছে, আমি দেখেছি, তারা সবাই একদম সাধারণ লেম্যানও বুঝবে যে কারণ প্রতিবার বলেছে কোনটায় না, এটাকে না বলুন, এটাই না। আমি বললাম যে সেখানে বলে তারা যখন ফেসবুকে না শব্দ দিয়ে প্রচার করে তখন বিভ্রান্তিটা হচ্ছে, আর যেটা আপনার ভিডিও যেটা করা হয়েছিল তখন মানে স্পষ্ট হয়েছে। ওকে, তো সেই ক্ষেত্রে বিএনপির বেলায় দেখেন আপনি, মানে ঘুরে ফিরে একটা পক্ষ থেকে আবার এই ব্লেমটা বিএনপির উপর দেওয়া হয়েছে যে বিএনপি সংস্কারের পক্ষে না, বিএনপি গণভোট চায় না, বিএনপি পিআর চায় না, এইসব বিষয়গুলি সামনে এনেছে। তার সবগুলোই যে সত্য নয়, দেখেন বিএনপি সংস্কারের পক্ষে এবং সংস্কার চায়। বিএনপি হচ্ছে বাংলাদেশে প্রথম দল যারা আনুষ্ঠানিকভাবে বই প্রকাশ করে ভিশন 2030 এবং 27 দফা পরে 31 দফা প্রস্তাব আকারে
তারা পুস্তক আকারে প্রচার প্রকাশ করেছে এবং ব্যাপক সারা দেশে প্রচার চালিয়েছে। সুতরাং ওইটা হচ্ছে সংস্কারের প্রথম ধাপ। দ্বিতীয় হচ্ছে গিয়ে সেই সংস্কারগুলো কি পদ্ধতিতে হবে সেখানে কোথাও কোথাও বিএনপির দ্বিমত আছে। বিএনপি কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার বলেন, নির্বাচন কমিশন সংস্কার বলেন বা অন্য অনেক বিষয়ে তাদের আপত্তি নেই। এমনকি 30টা বিষয়ে যে সব রাজনৈতিক দল এক হয়েছে সেখানেও তো বিএনপির আপত্তি নেই, সবাই এক হয়েছে। 70 অনুচ্ছেদে এক হয়েছে, সব অনেক বিষয় এক হয়েছে। কোথাও কোথাও বিএনপির পার্শিয়ালি এক পদ্ধতিগতভাবে একটা জায়গায় আপত্তি আছে এবং এই আপত্তি নিয়ে যখন অনেক বেশি জটিলতা তৈরি হচ্ছে, বিএনপিরই কিন্তু প্রথম প্রস্তাবনা হচ্ছে উচ্চকক্ষ। বাংলাদেশের উচ্চকক্ষের কনসেপ্ট নিয়ে প্রথম যে মানুষের মধ্যে যে আলোচনাটা আনা, সেটাই 31 দফায় লিখিতভাবে বিএনপি প্রথম এনেছে। কিন্তু এই হানা ভোট নিয়ে যখন আবার কচলাকচলি শুরু হলো যে নভেম্বরে দিতে হবে, এই করতে হবে, তারপর প্রশ্ন কি থাকবে, সেখানে নোট অফ ডিসেন্টের ফয়সালা কি হবে, তখন বিএনপি বলল না, এই পদ্ধতিতে হানা ভোট এবং নভেম্বরে এটা বিএনপি মানে না। কিন্তু যখনই এই যে একই সঙ্গে হানা ভোট হবে, এটা কিন্তু বিএনপি ওয়েলকাম করে, তারা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পরে প্রেস কনফারেন্স করে বিএনপির পক্ষ থেকে এটা কিন্তু স্বাগত জানানো হয়েছে। তাহলে যে একই দিনে হানা ভোট হওয়ার বিষয়টাকে যারা স্বাগত জানিয়েছে, তারা এই ভোটের বিরুদ্ধে হলো কি করে? 1। 2 হলো এইখানে হানা ভোটে তো পার্শিয়ালি একটুখানি থাকবে না, পুরোটাই থাকবে। সেই পুরাটার মধ্যে বিএনপির ওই 31 দফা আছে, সেই পুরাটার মধ্যে সব দল একমত হওয়া 30টা দফা আছে। সুতরাং সামগ্রিকভাবে সব কিছু মিলিয়ে প্যাকেজ আকারে বিএনপির না বলার সুযোগ কোথায়? তাদের সুযোগ নাই। তাহলে তারা যে নিজেরাই যে হচ্ছে না, আপনি কিছু কিছু নেতা তার নিজস্ব ইকুয়েশন অনেক বক্তব্য দিবে, সব দলই দিচ্ছে। দল হিসেবে বিএনপি কি অবস্থান নেয় দেখেন, তাদের ম্যানিফেস্টোতে কি থাকে, নির্বাচনী প্রচারণায় দলের প্রধান বা মহাসচিব তারা কি বক্তব্য দেয়, নির্বাচনের আগে তারা যে ভাষণ দিবে কি দেয় দেখেন। আমি বলছি আপনাকে, হানা ভোটের বিরুদ্ধে অবস্থান বিএনপি নেওয়ার কোনো সুযোগ নেই এবং নিবে না। 1। 2 হলো বিএনপি যা চায় সেই সুযোগও কিন্তু এই রাষ্ট্রপতির যে সই করা যে আদেশ সেখানে আছে, সেখানে তো বলছে যে 30টা বিষয়ে সব রাজনৈতিক দল যারা একমত হয়েছে, সেই 30টা বিষয়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসবে তারা এটা মানতে বাধ্য, সেটা বিএনপি জামাত যারাই হোক। তো বিএনপি তো এটা মানতে বাধ্য, মানবে বলেই তো 30টায় তারা একমত হয়েছে। যে বিষয়গুলোতে রাজনৈতিক দলগুলো একমত হয়নি, অর্থাৎ যেটাকে নোট অফ ডিসেন্ট বলে যেটা বলা হচ্ছে, একমত হতে পারেনি, সেগুলো তো এই আদেশে বা হানা ভোটের মধ্যেই তো আছে যে সেটা রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির ভিত্তিতে বাস্তবায়িত হবে। এর মানে হলো আমরা ধরে নিতে পারি যে আসলে হা বা না কার কি অবস্থান তাদের ম্যানিফেস্টোতে স্পষ্ট হবে, তাই তো? ডেফিনেটলি ম্যানিফেস্টোতে এখন আগে কে কি বলে কিছু আসে যায় না। না, এইটা এখনো পর্যন্ত আমি আপনাকে বলি, এই যে ক খ গ ঘ নিয়ে 180 দিন না 180 কার্য দিবস, 30টা কোন 30টা মানতে বাধ্য, এর বাইরে কোনগুলি, তাহলে 30টা এগুলো নিয়ে এখনো ধোঁয়াশা আছে অনেক আলোচকদের মধ্যে, পর্যবেক্ষকদের মধ্যে পর্যন্ত। আমি বিভিন্ন টক শোতে, বিভিন্ন আলোচনায়, সেমিনারে দেখি, বা ইভেন খুব শিক্ষিত যারা এসব নিয়ে চর্চা করেন, রাজনীতিবিদ, তাদের মধ্যে দেখি যে এই বিষয়গুলো এখন স্পষ্ট না। যত বেশি আলোচনা হবে, কথা হবে, অনেকে হয়তো এটা পড়ার সময় পান না অথবা পড়ার অভ্যাস নাই, আস্তে আস্তে শুনবেন, জানবেন, তর্ক বিতর্ক উঠবে, ক্লিয়ার হবে। তখন এটা নির্বাচনের আগে যখন ফুল ভলিউমে নির্বাচনী প্রচারণা আসবে, ম্যানিফেস্টো আসবে, অনেক কিছু ক্লিয়ার হয়ে আসবে এবং সব দলের অবস্থান জনগণের কাছে স্পষ্ট হয়ে যাবে, জনগণ তার ভিত্তিতে সহজেই রায় দিতে পারবে। গণভোটে যে হা বা না বিষয়টা, অপশনটা রয়েছে, আমরা দেখেছি সারা পৃথিবীতে হাই জয়যুক্ত হয়, লিমিটেড কিছু বিষয় আছে। না যে জয়যুক্ত হয়নি এমন না, কিন্তু নজির রয়েছে। সর্বশেষ একটা নজির আছে স্কটল্যান্ডের ব্যাপারে, তারা স্বাধীন হবে কি হবে না ইত্যাদি, এরকম একটা ব্যাপার রয়েছে। আলটিমেটলি হায়ের পক্ষে মানুষ রায়টা দেয়। এবং আবহাওয়া রাজ্জাকি যে কথা বলছিলেন সেটাই বোধহয় সবচেয়ে আমরা প্রণিধানযোগ্য মনে করতে পারি। সেটা হলো যে আসলে ন্যায়ের পক্ষে এই ইস্যুতে কারো নামাটা রাজনৈতিক চরম ঝুঁকির মুখে, এবং আমরা আশা করি কোনো রাজনৈতিক দলই সেই ধরনের ঝুঁকি নেবেন না, কারণ একই সঙ্গে জাতীয় নির্বাচনও রয়েছে। ডক্টর সায়ন্ত সাখাওয়াত এবং অ্যাডভোকেট আবহাওয়া রাজ্জাকি, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।